স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 5 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে দেখে নিই। একের এক দাগ, যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না সেটি হলো নোটে। একের দুই, গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে হবে মেঘ। একের তিন, হিন্দি গদ্যের ওপর ও বাইরের যে প্রভাব পড়েছে সেটা হলো ফার্সি। একের চার, রাধারানী কিসের মালা গেঁথেছিলেন হবে বুনো ফুলের। একের পাঁচ, নিজেদের পালক ছিঁড়ে নিজেরাই খায় হবে গ্রিপ পাখি। একের ছয়, মিসেস বুলের বয়স হবে প্রায় 50। একের সাত, প্রফেসর শঙ্কু পাখি ওড়ানোর যন্ত্রটির নাম রেখেছিলেন অরনিথন। দুইয়ের এক, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে? আকাশের সাতটি তারা কবিতায় কবি রূপসী বঙ্গ প্রকৃতির সন্ধ্যার সমাহিত রূপের বিষণ্ণতার ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতার উপলব্ধি করেছেন। চাল ধোয়া আর ভিজে হাত, কিশোরের পায়ে দলা মোধা ঘাস এবং লাল লাল বটফুলের ব্যথিত গন্ধের কথাই নীরবতা উপলব্ধি করেছেন। পরের প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটিতে প্রবাসী মানুষকে ফেলে আসা গ্রাম বাংলার উঠোনের লাউ মাচাটির পাশে দাঁড়াতে বলেছেন। একের তিন, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক সৈয়দ মুস্তাফা আলী কোন উর্দু কবির নাম উল্লেখ করেছেন? উত্তরটি হবে উর্দু কবি ইকবালের কথাই উল্লেখ করেছেন। দুইয়ের চার, পদলোচন শাড়ির দাম হিসেবে রুক্মিণী কুমারের কাছ থেকে কত টাকা নিয়েছিল? হবে 8 টাকা 14 আনা। দুইয়ের পাঁচ, মিস মুলারের মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না, কারণ দুটির উল্লেখ করো। এক হলো তার রুক্ষ মেজাজ এবং দুই হলো তার অদ্ভুত অস্থির চিত্ততার কারণে। এরপরে আছে পৃথিবী কোন বাচক বিশেষ্য? হবে সংজ্ঞাবাচক। আর বিশেষণ পদের এই প্রকারটি বাক্যে প্রয়োগ করে, যেমন টকটকে লাল জামা। দুইয়ের আটে আছে বলেছে এই কথা বলেছে প্রশ্ন প্রকার সর্বনাম যোগে বাক্য সম্পূর্ণ করো। প্রশ্নবাচক সর্বনাম হবে কে এই কথা বলেছে। চলে যাই তিন দাগে, তিনের এক, আবহমান কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। দেখে নাও। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখেনি? কোন কন্যাকে দেখেনি? তার রূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। উক্তিটি কার? উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন দেখো, নতুন আমদানি বন্ধ করা যাবে না, নতুন আমদানি বলতে লেখক কি বুঝিয়েছেন? তা কেন বন্ধ করা যাবে না? নবনব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী বলেছেন, আদান প্রদান ব্যবহারিক ও রাষ্ট্রীয় সামাজিক কারণবশত বাংলা ভাষার মধ্যে শতাধিক বছর আগে থেকে আরবি, ফরাসি, পর্তুগিজ, ইংরাজি ভাষার বহু শব্দ প্রবেশ করেছে। কালক্রমে আজ বহু ইউরোপীয় শব্দ বাংলা ভাষার সঙ্গে এমন জড়িয়ে পড়েছে যে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি বর্জন করে বাংলা ভাষার প্রচলন ঘটালেও এই নির্ভরতা বন্ধ করা যাবে না। আত্মনির্ভর না হওয়ার এই চাহিদা মিটবে না, বরং যতই আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালি জীবনের ব্যাপ্তি ছড়িয়ে পড়বে ততই ক্রমবর্ধমান হবে এই চাহিদা। এই প্রয়োজন মেটাতে এই নিত্য নতুন ইউরোপীয় শব্দের আমদানি বন্ধ হবে না বলেই লেখক। পরের প্রশ্ন 5-এর 1, এইসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। পত্র লেখক এই সব সত্ত্বেও বলতে কি বোঝাতে চেয়েছে নিজের ভাষায় করো। বিবেকানন্দের ভাব ও আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন নিবেদিতা। তিনি ভারতের সেবায় আত্মোৎসর্গের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু মানুষের মঙ্গল ও কল্যাণের উদ্দেশ্যে কাজ করা খুব সহজ কথা নয়। সে পথে বাধাবিঘ্ন প্রতিকূলতা পদে পদে অন্তরায় সৃষ্টি করে। এখানে
এই কর্মের কথাই বলা হয়েছে। বিবেকানন্দ চেয়েছিলেন ভারতীয় সমাজের, বিশেষত এদেশের নারীদের উন্নতির জন্য নিবেদিতা কাজ করুন। কেননা সংস্কার ও অশিক্ষার বেড়াজালে ভারতীয় নারীরা সম্পূর্ণ আবদ্ধ। ঔপনিবেশিক ভারতের আর্থসামাজিক জড়ত্বের শিকড় ছিল অতলস্পর্শী। এখানে দুঃখ, দাসত্ব, কুসংস্কার ইত্যাদির কারণে সমাজ জীবন বদ্ধ। আর এই বদ্ধ কারাগারে বন্দী ভারতীয় নারীর শিক্ষার অধিকার কিংবা সুযোগ কোনোটাই নেই। তার অপর সীমাহীন দরিদ্রের কারণে এদেশের মানুষ অন্তর্ভুক্ত ও অর্থনগ্ন। সেই সঙ্গে জাতিভেদ ও অস্পষ্টতার জীর্ণ লোকাচলে দীর্ণ শতচ্ছিন্ন ভারতীয় সমাজ। এখানে শতাধিক বছরের ইংরেজ শাসকের অত্যাচার, ভারতীয় শ্বেতাঙ্গ উভয়েই মনের ভয়, ঘৃণা এবং বিদ্বেষের জন্ম দিয়েছে। এর ফলে শ্বেতাঙ্গরা নিবেদিতার গতিবিধিকে যেমন সন্দেহ করবে, তেমন ভারতীয়দের বিভেদ বিভাজন ও অশিক্ষার গভীর দুর্ভেদ্য পরিধিকে অতিক্রম করে নিবেদিতাকেও তাদের কাছে পৌঁছাতে হবে। এছাড়াও একজন ইউরোপীয়ের পক্ষে ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে থাকার কষ্ট এবং দৈনন্দিন জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের অভাবের সঙ্গে মানিয়ে নেওয়া খুবই সহজ নয়। সুতরাং এদেশের সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তুলে মনের আবেগ উচ্ছ্বাস সরিয়ে যুক্তিপূর্ণভাবে নিবেদিতা যাতে নিজের সিদ্ধান্ত বিষয়ে বিশেষভাবে চিন্তা করেন, সেই পরামর্শই বিবেকানন্দ দিয়েছেন। তবে এইসব অতিক্রম করেও যদি নিবেদিতা এদেশে আসেন, তাহলে বিবেকানন্দ তাকে শতবার স্বাগত জানাবেন। পরের প্রশ্নে দেখো, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? অংশটিতে মানব জীবনের কোন যাওয়া আসার কথা কবি বলতে চেয়েছেন? বঙ্গপ্রকৃতির অনাবিল সৌন্দর্য পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালিকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে যে সে দূরে গিয়েও বারবার ফিরে আসে। বাঙালির তথা মানুষের জন্মভূমি অর্থাৎ ঘরে ফেরার যে চিরকালীন টান তা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনুভবে ধরা পড়েছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত অবহমান কবিতায়। অর্থখ্যাতি যশের কারণে পল্লী বাংলা ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন সেই সব মানুষ যারা একসময় গভীর ভালোবাসায় বাংলাতেই আশ্রয় পেয়েছিল, কিন্তু ছায়া সুনিবিড় শান্তির নীড় গ্রামগুলো চিরকাল ধরে যে স্নেহে লালন করেছে মানুষদের, তার টানে আবার প্রবাসীরা নিবিড় অনুরাগে ফিরে আসতে চায় এই বাংলায়। কবি বলেছেন তারা হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। গ্রাম জীবনের সঙ্গে তথা প্রকৃতির সঙ্গে লগ্ন হয়ে মানুষের বেঁচে থাকার স্বাদ ফুরোয় না। যুগ যুগ ধরে কবি খেয়াল করে বন জঙ্গল, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সূর্যের যাওয়া আসা, নদীর বয়ে চলার মতোই বঙ্গভূমির সুখ দুঃখ, আশা আনন্দ, বেদনা উন্মাদনা পুরনো হয় না কখনো। বহমান কাল ধরে স্বদেশে ফিরে আসার ইচ্ছে বাঙালির অটুট থাকে। এই ইচ্ছে সে মনে মনে লালন করে বলেই তাকে বারবার ফিরে আসতে হয় এই বাংলার মাটিতে। হারিয়ে গিয়েও সে নিজেকে খুঁজে পেতে নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে বারে বারে ফিরে আসে তার বঙ্গভূমিতে। এরপরে ৬ দাগে চলে যাই। ৬ এর ২ দাগেরটা দেখাচ্ছি। কার্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা করে রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করো। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।